গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 20 এপ্রিল সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রী বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে স্টার ক্যাম্পেইনার হিসেবে প্রচারে ব্যস্ত। রবিবার এক বিতর্কিত মন্তব্যে তথাকথিত অবৈধ অভিবাসীদের বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। আলিপুরদুয়ারে এক নির্বাচনী সভায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত বলেন, বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা দয়া করে আমাদের ভোট দেবেন না। ভারতীয় মুসলিমরা আমাদের ব্যাপকভাবে ভোট দিচ্ছেন, আর আমি অনুপ্রবেশকারীদের বলছি তারা যেন আমাদের ভোট না দেন। গত 3 দিন ধরে পশ্চিমবঙ্গে বিজেপির প্রচারের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী বলেন, দল ক্ষমতায় এলে রাজ্যে আসাম মডেল প্রয়োগ করা হবে। তার কথায়, আসামে আমি যা কাজ করছি তা প্রধানমন্ত্রীর নির্দেশেই করছি। পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে একই পদ্ধতি অনুসরণ করা হবে। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েও তিনি একাধিক প্রতিশ্রুতি দেন। শিল্পায়ন, কৃষির বহুমুখীকরণ এবং পর্যটনের সম্প্রসারণকে তিনি অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। অর্থনীতি শক্তিশালী হলে এই সমস্যাগুলো আর থাকবে না বলে তিনি দাবি করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গে 200-র বেশি আসন এবং আসামে 100 আসন জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাস ব্যক্ত করেন। এদিকে অবৈধ অভিবাসন ইস্যুটি পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির একটি গুরুত্বপূর্ণ প্রচার বিষয় হয়ে উঠেছে। হিমন্ত বিশ্ব শর্মা তার প্রচারে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বহিরাগত মন্তব্যেরও কড়া জবাব দেন শর্মা। তিনি বলেন, বিভিন্ন রাজ্যের নেতা একে অপরের রাজ্যে গিয়ে প্রচার চালান, এটাই স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। তিনি আরও বলেন, আমরা কিভাবে বহিরাগত? তিনিও আসামে আসেন, তৃণমূল কংগ্রেসও সেখানে নির্বাচন লড়ছে। এই ধরনের ভণ্ডামি কাজ করবে না। তিনি আরও অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে প্রায়ই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নাম উল্লেখ করেন। তিনি ঈশ্বরের থেকেও বেশিবার মোদী ও অমিত শাহের নাম জপ করেন বলে কটাক্ষ করেন হিমন্ত। কালিম্পংয়েও এক সভায় তিনি অভিযোগ করেন, রাজ্যের সম্পদ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য ব্যবহার করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো না হলে বাংলা হারিয়ে যাবে। হিমন্তের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস। দলটি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে অভিযোগ করে, হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য বিভাজনমূলক, উস্কানিমূলক এবং ভিত্তিহীন। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2 দফায় 21 ও 29 এপ্রিল অনুষ্ঠিত হবে, আর ফলাফল ঘোষণা করা হবে 4 মে। অপরদিকে কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি খারিজ করে দিল গুয়াহাটির এক স্থানীয় আদালত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বুইয়া শর্মার দায়ের করা মামলার প্রেক্ষিতে আসাম পুলিশ এই আবেদন জানিয়েছিল। গত 7 এপ্রিল কামরূপ মেট্রোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দিলেও 19 এপ্রিলই তা প্রকাশ্যে আসে। আদালত জানিয়েছে, তদন্তকারী আধিকারিক যে যুক্তিতে পরোয়ানার আবেদন করেছেন তা সম্পূর্ণভাবে অনুমান ও জল্পনার উপর ভিত্তি করে তৈরি এবং এর সপক্ষে কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ নেই। আদালত আরও উল্লেখ করেছে যে, মামলাটি যেহেতু ধর্তব্য এবং জামিন অযোগ্য ধারায় নথিভুক্ত, তাই সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে প্রয়োজনে তদন্তকারী আধিকারিকের গ্রেফতার করার ক্ষমতা রয়েছে। এ নিয়ে আলাদা করে কোনো পরোয়ানা জারির প্রয়োজন নেই বলে আদালত আবেদনটি খারিজ করে দেয়। উল্লেখ্য, গত 6 এপ্রিল গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চে রিনিকি বুইয়া শর্মা কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ ছিল, 5 এপ্রিল দিল্লি ও গুয়াহাটিতে দুটি সাংবাদিক বৈঠক করে পবন খেরা তার নামে একাধিক পাসপোর্ট, গোল্ডেন কার্ড ও বিদেশের সম্পত্তি থাকার যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। কংগ্রেস নেতার পেশ করা নথিপত্রগুলিকেও নকল ও জাল বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, এই মামলায় গত 10 এপ্রিল তেলেঙ্গানা হাইকোর্ট খেরাকে 1 সপ্তাহের ট্রানজিট আগাম জামিন দিয়েছিল। তবে আসাম সরকারের আবেদনের ভিত্তিতে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। অপরদিকে ডিজিটাল জনগণনা, আগস্টে আসামে শুরু গৃহ তালিকা পর্ব। প্রযুক্তি নির্ভর জনগণনার পথে বড় পদক্ষেপ নিতে চলেছে দেশ। সেই প্রেক্ষাপটে আসামে জনগণনা 2027-এর গৃহ তালিকা পর্ব শুরু হবে আগামী 17 আগস্ট থেকে, যা চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত।
এই পর্ব শুরুর আগে নাগরিকদের জন্য রাখা হয়েছে অনলাইনে তথ্য জমা দেওয়ার বিশেষ সুযোগ, যা চলবে 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত। প্রেস ইনফরমেশন ব্যুরোর বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এই ধাপে মূলত বাড়ির অবকাঠামো, গৃহস্থালির সুযোগ সুবিধা, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, শৌচাগারের অবস্থা এবং পরিবারের সম্পদ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। এই তথ্যই পরবর্তী জনসংখ্যা গণনার ভিত্তি তৈরি করবে। এবারের জনগণনার অন্যতম বৈশিষ্ট্য হলো এর সম্পূর্ণ ডিজিটাল রূপ। মাঠ পর্যায়ে নিযুক্ত কর্মীরা মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তা সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সার্ভারে আপলোড করবেন। এর ফলে তথ্য প্রক্রিয়াকরণ দ্রুত হবে এবং নির্ভুলতা বাড়বে বলে প্রশাসনের দাবি। এর পাশাপাশি নাগরিকদের সরাসরি অংশগ্রহণ বাড়াতে চালু করা হয়েছে অনলাইন সেলফ এনুমারেশন ব্যবস্থা। নির্দিষ্ট 15 দিনের সময়সীমার মধ্যে বাসিন্দারা নিজেদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে জমা দিতে পারবেন। এতে প্রশাসনিক কাজের চাপ কমার পাশাপাশি প্রক্রিয়ার গতি বাড়বে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্তরে এই প্রকল্প বাস্তবায়নের জন্য উন্নত প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। রিয়েল টাইম তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের মাধ্যমে গোটা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় সময়সূচি অনুযায়ী আসামে এই গৃহতালিকা পর্ব কিছুটা পরে শুরু হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব স্তরে সমন্বয় রেখে এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হবে। জনগণনা 2027কে সামনে রেখে এই গৃহস্থালিকা পর্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এখন থেকেই দেশের জনসংখ্যা, অবকাঠামো ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে নির্ভুল চিত্র পাওয়া সম্ভব হবে। অপরদিকে ঝাড়গ্রামে জালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী। রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে 4টি জনসভা করেছেন। ঝাড়গ্রামের সভা শেষে স্থানীয় এক দোকানে তিনি বাঙালির প্রিয় জালমুড়ি চেখে দেখেন এবং উপস্থিত সকলকে তা খাওয়ান। মোদির এই স্বাদ গ্রহণকে নির্বাচনী রাজনীতির অঙ্গ হিসেবে দেখছে শাসক শিবির। এদিন বিকেলে ঝাড়গ্রামের জনসভা সেরে হেলিপ্যাড গ্রাউন্ডে যাওয়ার সময় কলেজ মোড়ে এক জালমুড়ি দোকানের সামনে দাঁড়িয়ে সেখান থেকে মুড়ি কিনে তা চেখে দেখেন প্রধানমন্ত্রী। বিক্রম সাউ নামে ওই দোকানি তার কাছে জানতে চান জালমুড়িতে পেঁয়াজ খান কিনা। প্রধানমন্ত্রী জানান খান। এভাবে প্রধানমন্ত্রীকে দেখে জড়ো হন আশপাশের মানুষজন। নিজে মুড়ি খেয়ে তাদের সকলকেও খাওয়ান মোদি। এর ফাঁকেই সারেন জনসংযোগ। বিক্রম নিজেই সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন। সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল বিক্রম। ঝাড়গ্রাম শহরেই বিক্রমের জালমুড়ির দোকান। ঝাড়গ্রাম শহরের স্টেশন পাড়ায় বিক্রমের বাড়ি। তিনি জানিয়েছেন 12 বছর ধরে জালমুড়ি, সুলা ভাজা, বাদাম ভাজা, চাল ভাজা বিক্রি করেন তিনি। প্রথমে ঠেলাগাড়ি নিয়ে ব্যবসা শুরু করলেও পরে শহরের কলেজ মোড়ে একটি ছোট্ট গুমটি ঘর ভাড়া নিয়ে জালমুড়ির দোকান করেন। অপরদিকে বেহাল দশা পাথারকান্দি দক্ষিণ রেলওয়ে গেট সড়ক চরম দুর্ভোগ। শ্রীভূমি জেলার গুরুত্বপূর্ণ জনপদ পাথারকান্দির দক্ষিণ রেলওয়ে গেট সংলগ্ন সড়কের বেহাল অবস্থা এখন সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে বিভাগীয় উদাসীনতা এবং সংস্কারের অভাবে আসাম ত্রিপুরা জাতীয় সড়কের উপর অবস্থিত এই গুরুত্বপূর্ণ রেলওয়ে ক্রসিংয়ের দুধারের রাস্তা কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত ছোট বড় যানবাহন, যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী ট্রাক, স্কুলগামী ছাত্রছাত্রী, অফিস যাত্রী এবং সাধারণ পথচারীরা এই পথ ব্যবহার করেন। কিন্তু বর্তমানে সড়কের এমন বেহাল অবস্থা যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। রেলওয়ে গেটের দুই পাশে তৈরি হয়েছে বড় বড় গর্ত, উঠে গেছে রাস্তার পিচ, ভেঙে পড়েছে সড়কের মূল কাঠামো। ফলে চলাচল এখন শুধু কষ্টকরই নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট রেল বিভাগ এবং প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অভিযোগ উঠেছে যেন ভাত ঘুমে মগ্ন সংশ্লিষ্ট বিভাগ। প্রতিদিন মানুষ দুর্ভোগে পড়লেও যেন দেখার কেউ নেই। বিশেষ করে বর্ষার আগে এই সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করছে। স্থানীয়দের মতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বর্ষা শুরু হলে এই বড় বড় গর্তগুলো পুকুরের মতো জল জমে আরও বিপজ্জনক হয়ে উঠবে। তখন দুর্ঘটনার আশঙ্কা কয়েক গুণ বেড়ে যাবে। বিশেষ করে রাতের অন্ধকারে কিংবা বৃষ্টির সময় এই অংশ দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। 2 চাকা ও 3 চাকার যানবাহনের চালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
প্রায় প্রতিদিনই মোটরসাইকেল, অটোরিকশা এবং ছোটো গাড়ি এই গর্তে পড়ে বিকল হয়ে যাচ্ছে। অনেক সময় যাত্রীরা আহত হচ্ছেন। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যেও বাড়ছে উদ্বেগ। এক স্থানীয় বাসিন্দার কথায়, এই রাস্তায় এখন আর রাস্তা নেই, যেন বড় বড় গর্তের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিদিন ভয় নিয়ে চলতে হয়, কখন কি দুর্ঘটনা ঘটে বলা যায় না। অপরদিকে শ্রীভূমিতে মহিলা সংরক্ষণ বিল ঘিরে মহিলা মোর্চার প্রতিবাদ। দাহ রাহুল গান্ধীর কুশপুতুল। মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বরাক উপত্যকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। এই আবহেই ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা মহিলা মোর্চার উদ্যোগে এক বিক্ষোভমূলক প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়, যেখানে বিরোধী দলগুলির বিরুদ্ধে সরব হন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। জেলা বিজেপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বক্তারা অভিযোগ করেন, মহিলা সংরক্ষণ বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধীদের অবস্থান নারীর অধিকার ও সম্মানের পরিপন্থী। এদিন কর্মসূচির অংশ হিসেবে বিজেপি কর্মীরা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ মঞ্চ থেকে কংগ্রেস মুর্দাবাদ ও তৃণমূল কংগ্রেস মুর্দাবাদ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপস্থিত নেতৃত্বরা জানান, নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বিরোধিতা মানেই নারীর অগ্রগতিকে বাধাগ্রস্ত করা। আগামী দিনেও এই ইস্যুতে আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।